নমস্কার বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে বিষয় তা হলো স্পারমাটোজেনেসিস, অর্থাৎ শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ার পদ্ধতি, কীভাবে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে কীভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় বা বিভিন্ন প্রকার হরমোন কীভাবে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এবং শুক্রাশয়ের লম্বচ্ছেদের মধ্যে কোন কোন প্রকারের কোষ দেখতে পাওয়া যায়। তাহলে স্পারমাটোজেনেসিস যে পদ্ধতির মাধ্যমে পুরুষের শুক্রাশয়ের মধ্যে আদি শুক্রকোষ থেকে পরিণত শুক্রাণু তৈরি হয়, সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া গ্যামেট উৎপাদন প্রক্রিয়া, অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে পুরুষদের শুক্রাণু বা প্রধান মেল গ্যামেটের উৎপাদন হয়। এখন লম্বচ্ছেদ, যদি একটা শুক্রাশয়ের লম্বচ্ছেদ কাটা হয় বা একটা লম্বচ্ছেদ দেখা হয়, তাহলে শুক্রাশয়ের লম্বচ্ছেদের মধ্যে দুটো জেনারেল পার্ট দেখা যায়। একটা পার্ট কি, বাইরে একটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। বাইরে যে মেমব্রেন থাকে সেই বাইরের মেমব্রেনকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। ভিত্তি পর্দার ভেতর থাকে আদি জার্ম সেল, প্রাইমোরিয়াল জার্ম সেল যাদেরকে বলা হয়। অর্থাৎ এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রাইমোরিয়াল জার্ম সেল। প্রাইমোরিয়াল জার্ম সেল অর্থাৎ যে সমস্ত জার্ম সেল থেকে পিউবার্টির সময় অর্থাৎ বয়ঃসন্ধিকালের শুরু থেকে গ্যামেট উৎপাদন তৈরি হয় বা গ্যামেট উৎপাদন কন্টিনিউয়াসভাবে ঘটে থাকে, সেই নির্দিষ্ট কোষগুলিকে, অর্থাৎ যে কোষগুলি থেকে পিউবার্টির সময় বা বয়ঃসন্ধির সময় শুক্রাণু তৈরি হয়, সেই নির্দিষ্ট কোষগুলিকে বলা হয় প্রাইমোরিয়াল জার্ম সেল, আদি জনন কোষ বা প্রাইমোরিয়াল জার্ম সেল বলা হয়। তাহলে প্রাইমোরিয়াল জার্ম সেল যেগুলো আছে, সেই প্রাইমোরিয়াল জার্ম সেলগুলোকে অপর একটা নামে অভিহিত করা হয়। এদের অপর নাম হলো স্পারমাটোগোনিয়া এ টাইপ। এদের আরেকটা নাম হলো স্পারমাটোগোনিয়ার এ টাইপ কোষ। স্পারমাটোগোনিয়ার এ টাইপ কোষ। ক্রোমোজোমগত দিক থেকে, এদের ক্রোমোজোমগত বিন্যাস যদি লক্ষ্য করা হয়, তাহলে ক্রোমোজোমগত বিন্যাসের দিক থেকে এরা সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। তার মানে স্পারমাটোগোনিয়া বা প্রাইমোরিয়াল যে জার্ম সেল, সেই প্রাইমোরিয়াল জার্ম সেল সাধারণত 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়ে থাকে। স্পারমাটোগোনিয়া বিভাজনের মাধ্যমে যে কোষগুলি সৃষ্টি করে, এখানেও একই রকমভাবে মিওসিস বিভাজন হয় না, এখানে মাইটোসিস বিভাজন হয়। তাহলে সমবিভাজনের মাধ্যমে যে সেলগুলি সৃষ্টি করে সেই সেলগুলিকে বলে স্পারমাটোগোনিয়া। তাহলে এটা প্রাইমোরিয়াল জার্ম সেল যদি হয়, তাহলে এগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়া সেল। এটা হচ্ছে স্পারমাটোগোনিয়া সেল বা স্পারমাটোগোনিয়া বি টাইপ সেল। তাহলে এ টাইপ ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কি প্রকার ডিভিশন, ইকুয়াল ডিভিশন বা সমবিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে যে কোষগুলি সৃষ্টি করে সেই কোষগুলিকে স্পারমাটোগোনিয়া বি টাইপ সেল বলা হয়। স্পারমাটোগোনিয়া বি টাইপ সেল ক্রোমোজোমগত দিক থেকে একই রকমভাবে 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত বা ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। নেক্সট হলো স্পারমাটোগোনিয়া যে সেলগুলি আছে, সেই স্পারমাটোগোনিয়া সেলগুলি থেকে যে কোষগুলি প্রস্তুত হয় সেই কোষগুলিকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। তাদেরকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোগোনিয়া বি থেকে প্রাইমারি স্পারমাটোসাইট যখন প্রস্তুত হয়, এটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট যখন স্পারমাটোগোনিয়া বি বিভাজনের মাধ্যমে তৈরি, এটাও কিন্তু একই রকম সমবিভাজন এবং সমবিভাজনের মাধ্যমে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করে। প্রাইমারি স্পারমাটোসাইট পরবর্তীকালে হ্রাস বিভাজনের মাধ্যমে বা মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি করে সেকেন্ডারি স্পারমাটোসাইট। এটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে এখানে কিন্তু রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজন ঘটে এবং ক্রোমোজোমের যেহেতু গ্যামেট তৈরি হয়, তাহলে ক্রোমোজোমের সংখ্যার কি হয়, অর্ধেক গ্যামেটে প্রবেশ করে। তাহলে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত যদি সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে বিভাজনের মাধ্যমে যে কোষগুলি সৃষ্টি হয়, এই কোষগুলি, এদেরকে বলা হয় অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড। এরা হচ্ছে অপরিণত শুক্রাণু, এরা প্রত্যেকটি অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড বলা হয়। তাদেরকে স্পারমাটিড বলা হয়। স্পারমাটিড পরবর্তীকালে কি করে না, স্পারমাটিড পরবর্তীকালে পুষ্টিরস সংগ্রহ করে। কোথা থেকে পুষ্টিরস সংগ্রহ করে? সার্টোলির কোষ থেকে। বলছি সার্টোলির কোষ সম্বন্ধে ডিটেলসে। সার্টোলির কোষ থেকে পুষ্টিরস সংগ্রহ করে যখন তারা পরিণত প্রাপ্তি ঘটে, তখন তাদেরকে স্পারমাটোজোয়া বলা হয়। তাহলে স্পারমাটিড কোথায় গমন করে? সার্টোলির কোষ কি না, শুক্রাশয়ের মধ্যে আলম্ব কিছু কোষ দেখা যায়, সেই আলম্ব কোষগুলিকে সার্টোলিক কোষ বলা হয়। সার্টোলিক কোষ থেকে এরা কি করে? পুষ্টি সংগ্রহ করে, অপরিণত স্পারমাটিডগুলি পুষ্টি সংগ্রহ করে এবং তারা স্পারমাটোজোয়াতে রূপান্তরিত হয়। স্পারমাটিডে কিন্তু কোনো টেল পোর্শন থাকে না, শুধুমাত্র সাইটোপ্লাজম নিউক্লিয়াসটাই থাকে, টেল পোর্শন থাকে না। যখন তারা পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়াতে রূপান্তরিত হয়, তখন তাদের টেল বা লেজ পোর্শনটা তৈরি হয়।
স্পার্মাটোজ থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটিলিওসিস। একে বলা হয় স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটিলিওসিস। কোনটাকে বলা হয়? শুধু পদ্ধতিটাকে মনে রাখলে হবে। অপরিণত শুক্রাণু থেকে মানে স্পার্মাটিড থেকে যখন স্পার্মাটোজোয়া তৈরি হয় তখন সেই পদ্ধতিকে বলা হয় স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটিলিওসিস। অপরিণত থেকে যখন অপরিণত শুক্রাণু স্পার্মাটিড, বারবার বলছি অপরিণত শুক্রাণু মানে স্পার্মাটিড, পরিণত শুক্রাণু মানে স্পার্মাটোজোয়া। তাই স্পার্মাটোজোয়া যখন তৈরি হয় তখন তাকে স্পার্মিয়েশন বা স্পার্মাটোটিলিওসিস বলা হয়, স্পার্মিওজেনেসিস। আর স্পার্মিয়েশন একটা টার্ম আছে এখানে। স্পার্মিয়েশনটা কি বলছি? ওটা স্পার্মিয়েশন হচ্ছে শুক্রাণুগুলির পুষ্টি গ্রহণের পর স্পার্মিয়েশন শুক্রাণুগুলি পুষ্টি গ্রহণের পর পরিণত হয়ে যে তারা যখন সেমিনিফেরাস টিবিউলের গহ্বরে তারা প্রবেশ করে তখন সেই পদ্ধতিকে বলা হয় স্পার্মিয়েশন। তাহলে পরিণত হওয়ার পর যখন তারা সেমিনিফেরাস টিবিউলের গহ্বরে প্রবেশ করে তখন তাকে বলা হয় স্পার্মিয়েশন। সেই পদ্ধতিকে তাহলে স্পার্মাটোজেনেসিস, স্পার্মাটিলিওসিস এবং স্পার্মিয়েশন তিনটে টার্মের ডিফারেন্সিয়েশনটা বললাম, এটা ভালো করে প্রত্যেকে মনে রাখবেন। নেক্সট চলে যাচ্ছি আমরা যেটা নিয়ে বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে শুক্রাশয়ের মধ্যে কিছু আলম্ব কোষ দেখা যায়। সেই আলম্ব কোষগুলি, শুক্রাশয়ের মধ্যে যে বিশেষ প্রকারের আলম্ব কিছু কোষ দেখা যায়, সেই আলম্ব কোষগুলিকে বলা হয় কি কোষ? না, এদিকে বলা হয় সার্টোলির সেল। এটাকে সার্টোলির সেল বলা হয়। বিজ্ঞানী সার্টোলিটা আবিষ্কার করেন। সার্টোলি প্রথম আবিষ্কার করেছিলেন, তার জন্য এর এইরূপ নামকরণ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে সার্টোলির কোষ, বা এদের আর অপর একটা নাম আছে, অপর নাম হলো সাসটেনকুলার কোষ, সাসটেন্টাকুলার সেল। প্রত্যেকটি নামেই খুব গুরুত্বপূর্ণ। সার্টোলি সেল বা সাসটেন্টাকুলার সেল বা এদেরকে নার্ভ সেলও বলা হয়ে থাকে, কেন? কারণ আগেই বললাম যে অপরিণত শুক্রাণুগুলি এখানে পুষ্টি পদার্থ গ্রহণ করে, তাই এদের নার্ভ সেল বা সাসটেনকুলার সেল বা সার্টোলিসিস বলা হয়। এই জন্য বিজ্ঞানী সার্টোলিটা প্রথম আবিষ্কার করেছিলেন বলে কি সার্টোলির কোষ বলা হয়ে থাকে। এখন দেখে নিই যে সার্টোলি কোষে আলম্ব কোষ লম্বালম্বিভাবে বিস্তৃত। এই কোষের কিছু টিপিক্যাল ক্যারেক্টার আছে। কি আছে না, এই কোষের মধ্যে, এই সার্টোলি কোষের যে সাইটোপ্লাজম, খুব বড় সাইটোপ্লাজম এদের মধ্যে দেখা যায়। এই বড় সাইটোপ্লাজমের মধ্যে কিছু নির্দিষ্ট পদার্থ থাকে, যেমন এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এখানে মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রচুর পরিমাণে গ্লাইকোজেন থাকে। এখানে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন থাকে, প্রচুর পরিমাণে ফ্যাট দানা থাকে। কারণ শুক্রাণুর পুষ্টির জন্য যে সমস্ত উপাদানগুলি প্রয়োজন, সমস্ত উপাদানগুলি কিন্তু এখানে পাওয়া যায়। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রচুর পাওয়া যায়, গ্লাইকোজেন প্রচুর পাওয়া যায়, ফ্যাট দানা প্রচুর পাওয়া যায়, এবং এখানে সামান্য পরিমাণ তন্তু বা ফাইবার কিছু লক্ষ্য করা যায়। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লাইকোজেন থাকে পুষ্টি পদার্থ, ফ্যাট দানা থেকে পুষ্টি পদার্থ এবং সামান্য পরিমাণে তন্তু পাওয়া যায়। এখানে এটা হচ্ছে সার্টোলি সেলের মধ্যে উপস্থিত এই পদার্থগুলো। এছাড়াও সার্টোলি সেলের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি না, সার্টোলি সেলের গুরুত্বপূর্ণ ভূমিকা যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে এটা হচ্ছে এই জায়গাটা। দুটো সাইটোসেলের মাঝখানে একটা ব্যবধায়ক অংশ গঠিত হয়। সেই ব্যবধায়ক অংশকে বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। দুটো সাইটোলিসিস ভিত্তিপর্দা থেকে কিছুটা দূরে, কোথায় তৈরি হয়? এটা স্পার্মাটাগোনিয়া বি, যেখানে স্পার্মাটাগোনিয়া বি অবস্থান করছে। সেই স্পার্মাটাগোনিয়া বি থেকে যখন প্রাইমারি স্পার্মাটোসাইট হবে, এই মাঝখানে যে আইসোলেটিং মেমব্রেনের লক্ষ্য করা যায়, সেই আইসোলেটিং মেমব্রেনকে বলা হয়, এটাকে বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এটাকে বলা ব্লাড টেস্টিস ব্যারিয়ার। একে ব্লাড টেস্টিস ব্যারিয়ার বলা হয়, বিটিবি, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, বা এটার আর একটা অন্য নাম আছে এসটিবি, সার্টোলি টেস্টিস ব্যারিয়ার। এটাকে অনেক সময় বলা হয়ে থাকে ব্লাড টেস্টিস ব্যারিয়ার বা সার্টোলি টেস্টিস ব্যারিয়ার। এখানে এটা কি দিয়ে তৈরি হয়? টাইট জাংশন দিয়ে তৈরি হয়। টাইট জাংশন
অর্থাৎ দুটো সন্নিহিত সাইটোলিক কোষের যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেন মডিফাইড হয়ে টাইট জাংশন তৈরি করে, সেই টাইট জাংশন থেকে ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা তৈরি হয়ে থাকে। ব্লাড টেস্টিস ব্যারিয়ার এখান থেকে তৈরি হয়ে থাকে। ব্লাড টেস্টিস ব্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কি, ব্লাড টেস্টিস ব্যারিয়ার সবসময় কী করে না স্পারমাটোজেনেসিসের জন্য, জেনেসিসের জন্য মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি করে, মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি করে, এগুলো মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি করে, রাখে এবং আইসোলেট করে রাখে। লুমেনের নিচের দিকের অংশ থেকে উপরের দিকে অংশটাকে আইসোলেট করে রাখে, ব্লাড থেকে আইসোলেট করে রাখে একে। ফলে কি হয়, ফলে প্রাইমারি স্পারমাটোগোনিয়া যে সেলগুলি থাকে সেই সেলগুলি ডিফারেন্সিয়েট হয়ে যায়। যখন তাদের ডিভিশন হয় তখন এই যে টাইট জাংশন নষ্ট হয়ে গিয়ে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয়, আবার কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হলে আবার কিন্তু ব্লাড টেস্টিস ব্যারিয়ার কিন্তু তৈরি হয়ে যায়। ব্লাড টেস্টিস ব্যারিয়ারের মধ্যে যে গুরুত্বপূর্ণ কাজগুলি হলো ব্লাড টেস্টিস ব্যারিয়ার, তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, খুব ভাইটাল কতগুলো রোল আছে বা ভাইটাল রোল প্লে করে থাকে। সেগুলো হচ্ছে কি, এখানে এন্ড্রোজেন ইনোসিটল, এখানে এন্ড্রোজেন ইনোসিটল গ্লুটামিক অ্যাসিড এর ঘনত্ব বজায় রাখা। অ্যান্ড্রোজেন ইনোসিটল এবং গ্লুটামিক অ্যাসিডের ঘনত্ব বজায় রাখে, এর ঘনত্ব বজায় রাখে বিটিবি, ব্লাড টেস্টিস ব্যারিয়ার, বিটিবি। এবং এখানে অ্যান্টিস্পার্মিক অ্যান্টিবডি খুব গুরুত্বপূর্ণ জিনিস। অ্যান্টিস্পার্মিক অ্যান্টিবডি তৈরিতে বাধা দেয়। অ্যান্টিস্পার্মিক অ্যান্টিবডি কি, অ্যান্টিস্পার্মিক অ্যান্টিবডি এমন এক ধরনের অ্যান্টিবডি যেটা সরাসরি স্পার্মদেরকে নষ্ট করে বা স্পার্মদেরকে ধ্বংস করে। সে অ্যান্টিস্পার্মিক অ্যান্টিবডি তৈরিতে বাধা দান করা হচ্ছে এর প্রধান কাজ। কার প্রধান কাজ? এই ব্লাড টেস্টিস ব্যারিয়ারের প্রধান কাজ। তাহলে এটা হলো ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এরপরে যে সার্টোলি সেলের যে কাজগুলি আছে, তাহলে কাজগুলির মধ্যে প্রথমে বললাম যে এখানে পুষ্টি পদার্থ এর শুক্রাণুর পুষ্টি পদার্থ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তাছাড়াও এর যে কাজগুলি আছে সেগুলো হলো, এর প্রধান কাজগুলো হলো সার্টোলি সেল থেকে খরিত অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এবিপি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন কি না, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের কাজ হলো এর টেস্টোস্টেরন ঘনত্ব বৃদ্ধি করা ও স্পারমাটোজেনেসিসে সাহায্য করা। সার্টোলি সেল থেকে খরিত পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ, যেটাকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বলা হয়। এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের কাজ হচ্ছে টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করা। যেখানে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেই নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট লুমেনের যে জায়গা আছে সেই নির্দিষ্ট জায়গাতে অ্যান্ড্রোজেন প্রোটিন বা টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করানো, এই সমস্ত জায়গায় টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করানো এবং বৃদ্ধি করানোর মাধ্যমে এখানে কী করা না স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াতে সাহায্য করা। নেক্সট এখান থেকে খরিত হয় একটা হরমোন যার নাম হচ্ছে ইনহিবিন। ইনহিবিনের কাজ কি? ইনহিবিনের কাজ হচ্ছে অগ্রপিটুইটারির অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে যে এফএসএইচ হরমোন বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন খরিত হয়, সেই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ক্ষরণে বাধা দান করা, এই সার্টোলি সেলের এগুলি জেনারেল কাজ। সার্টোলি সেলের কাজ হচ্ছে যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ক্ষরণের মাধ্যমে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে বজায় রাখা এবং ইনহিবিন ক্ষরণের মাধ্যমে এফএসএইচ যে ক্ষরণ অগ্রপিটুইটারি তার ক্ষরণ মাত্রাকে কমিয়ে দেওয়া এর প্রধান কাজ। এরপরে চলে যাচ্ছি যে শুক্রাশয় একটা হচ্ছে গ্রন্থি, যে গ্রন্থি থেকে প্রধান হরমোন টেস্টোস্টেরন খরিত হয়। কোথা থেকে খরিত হয় না শুক্রাশয় যে সেমিনিফেরাস টিবিউল বা শুক্র উৎপাদক নালিকাগুলি থাকে, সেই নালিকাগুলির মাঝখান বরাবর কিছু কোষ দেখা যায়। এই কোষগুলোকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সেলস অফ লিডিগ বা লিডিগের কোষ। লিডিগের কোষ থেকে খরিত প্রধান যে হরমোন তার মধ্যে অন্যতম হলো টেস্টোস্টেরন।
ঠিক আছে। প্রথম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন বাদ দিয়েও এখানে আরও কিছুগুলো হরমোন খরিত হয়, যেমন হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেনিন আর ডাইহাইড্রো এপি এন্ডোস্টেরন। ডাইহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন, অর্থাৎ টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেনিন এবং ডাইহাইড্রো এপি অ্যান্ডোস্টেরন নামক হরমোনগুলি এখান থেকে জেনারেলি খরিত হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের প্রধান কাজ কি? টেস্টোস্টেরনের প্রধান কাজ হচ্ছে ভ্রূণের বিভেদনের সময় যদি মেল ভ্রূণ হয়, এটা আগে বলেছিলাম আমি লিঙ্গ নির্ধারণের সময়, যদি মেল ভ্রূণ হয় তার প্রাথমিক সেক্সুয়াল অর্গান অর্থাৎ টেস্টিস অর্গান এর ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্গানের বিকাশ ও বৃদ্ধি ঘটানো প্রধান কাজের 1 নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। যৌন চারিত্রিক বৈশিষ্ট্য পুরুষদের মেদবহুল চেহারা, পেশিবহুল চেহারা, মেয়েদের ক্ষেত্রে পেশিবহুল চেহারা, কর্কশ গলার স্বর, গায়ে লোমের উপস্থিতি, দাড়ি গোফের উপস্থিতি, বিভিন্ন ধরনের যে গৌণ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেই গৌণ চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কখন বিকাশ ঘটানো? পিউবার্টি বা বয়স সন্ধির পর বিকাশ ঘটানো। বয়স সন্ধির পর বা বয়স সন্ধির সময় বিকাশ ঘটানো। নেক্সট হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে সাহায্য করা। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে সাহায্য করা। নেক্সট হচ্ছে এর আর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আরবিসি গঠনে অর্থাৎ এরিথ্রোপয়েসিস এ সহায়তা করা। আরবিসি গঠনে বা এরিথ্রোপয়েসিসে সাহায্য করা। এই হচ্ছে লিডিগের আন্তঃকোষের প্রধান কাজ বা ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিগের গুরুত্বপূর্ণ কাজ। কার কাজ? লিডিগের কাজ, তার মানে টেস্টোস্টেরনের কাজ, কারণ প্রধান হরমোন টেস্টোস্টেরন, সেই জন্য টেস্টোস্টেরন হরমোনের কাজগুলি বলা হলো। এরপরে দেখে যায় মেল গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াতে হরমোনাল রেগুলেশন, হরমোন কিভাবে পুরুষদের গ্যামেটোজেনেসিস বা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ ঘটায়। আমরা জানি হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। তাহলে হাইপোথ্যালামাস নিশ্চিত জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আমরা জানি যে হাইপোথ্যালামাস খরিত গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যা পিটুইটারি মানে অ্যান্টেরিয়র পিটুইটারির উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজ হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারির উপর প্রভাব বিস্তার করে এবং সেখান থেকে 2 ধরনের হরমোন খরিত হয়। একটা হচ্ছে এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর অন্যদিকে খরিত হয় এলআইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেলস হরমোন বা লিউটিনাইজিং হরমোন। দুটো হরমোনকে একই বলে মনে করা হয়। তাহলে ইন্টারস্টিশিয়াল সেলস হরমোন বা লিউটিনাইজিং হরমোন। পিউবার্টির সময় ইন্টারস্টিশিয়াল সেলস হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং এফএসএইচ হরমোন, শুধু পিউবার্টিতে বলা হচ্ছে কারণ টেস্টোস্টেরন যখন ভ্রূণের বিকাশ ঘটায় তখন অলরেডি টেস্টোস্টেরনের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের বিকাশগুলি সম্পন্ন হয়। বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে সমস্ত বিকাশ, টোটাল বিকাশটা কিন্তু সম্পন্ন টেস্টোস্টেরনের জন্য। তাহলে পিউবার্টির সময় লিডিগের আইসিএসএইচ কার উপর প্রভাব বিস্তার করে? লিডিগের কোষের উপরে। এটা অংশটা কোথায়? এই অংশটা পুরোটা হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। এই অংশটা হচ্ছে টেস্টিস লিডিগের সেলের উপর প্রভাব বিস্তার করে এবং সেখান থেকে খরিত হয় টেস্টোস্টেরন নামক স্টেরয়েডধর্মী প্রধান মেল যৌন হরমোন। টেস্টোস্টেরন নামক প্রধান স্টেরয়েডধর্মী মেল যৌন হরমোন যা স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদনকে প্রক্রিয়াকে প্রভাবিত করে, প্রভাবিত করে। তাহলে এটা একদিকে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে এফএসএইচ হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। সরাসরি ক্রিয়া করে সার্টোলির কোষের উপর, অর্থাৎ শুক্রাশয় যে সার্টোলিক কোষগুলো থাকে সেই শুক্রাশয়ের সার্টোলিক কোষগুলোর উপর কাজ করে এফএসএইচ বা
ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের প্রভাবে সার্ডেলের স্থল থেকে যে ফ্যাক্টরগুলি খরিত তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং ফ্যাক্টর, আগেই বলেছিলাম এবিপি বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং ফ্যাক্টর, যার কাজ হচ্ছে শুক্রাশয়ের মধ্যে টেস্টোস্টেরন ঘনত্ব বৃদ্ধির মাধ্যমে শুক্রাণু উৎপাদনে সহায়তা করা। এবং নেক্সট হরমোন হচ্ছে ইনহিবিন। ইনহিবিনের কাজ কি ওটাও আগে বলেছি। ইনহিবিনের কাজ হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি এফএসএইচ হরমোন ক্ষরণে বাধা দান করা। তাহলে এফএসএইচ হাইপোথ্যালামাস এখানে পজিটিভ ফিডব্যাক, অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আইসিএসএইচ এটাও পজিটিভ ফিডব্যাক, তার থেকে লিডিং সেল এখানেও পজিটিভ ফিডব্যাক, তার থেকে টেস্টোস্টেরন এটাও পজিটিভ ভিক্টর এবং স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। একই রকমভাবে জিএনআরএইচ থেকে এফএসএইচ পজিটিভ ফিডব্যাক, এফএসএইচ থেকে সার্টোলিড সেল পজিটিভ ফিডব্যাক, সার্টোলিড থেকে এবিপি ইনহিবিন পজিটিভ ভিক্টর। তাহলে পজিটিভ এটা ঋণাত্মক ধনাত্মক ফিডব্যাক অর্থাৎ ধনাত্মক সিগন্যাল, কারণ হাইপোথ্যালামাসের ক্ষরণ যত বৃদ্ধি পাবে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া তত বৃদ্ধি পাবে, এবিপির ক্ষরণও বৃদ্ধি পাবে, ইনহিবিনের ক্ষরণও বৃদ্ধি পাবে। অপরদিকে ঋণাত্মক বা নেগেটিভ ফিডব্যাক কখন হয়? যখন সিস্টেমকে রেগুলেট করার প্রয়োজন হয় তখন কি হয়, টেস্টোস্টেরন হরমোন সরাসরি আইসিএসএইচ সরাসরি হাইপোথ্যালামাস এবং পিটুইটারির উপর ঋণাত্মক প্রভাব বিস্তার করে এবং স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে স্তীমিত করে বা কমিয়ে দেয়। টেস্টোস্টেরন কার উপরে ঋণাত্মক প্রয়োগ? অ্যান্টিরিয়র পিটুইটারি কোন হরমোন? আইসিএসএইচ এবং জিএনএইচ এর নেগেটিভ ফিডব্যাক প্রয়োগ করে। একই রকমভাবে ইনহিবিন হরমোন এফএসএইচ হরমোনের উপর নেগেটিভ প্রতিবর্তক ক্রিয়া প্রয়োগ করে এবং এই নেগেটিভ প্রতিবর্তক ক্রিয়ার জন্য অগ্র পিটুইটারি থেকে এফএসএইচ হরমোনের ক্ষরণ স্তীমিত হয় বা কমে যায়। তাহলে সরাসরি হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলি গ্যামেটোজেনেসিস বা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ঘটায়, সেটা পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে হোক বা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে। টোটালি ঘটনাটা কখন ঘটে? পিউবার্টির সময় থেকে বা বয়স সন্ধিকালের সময় থেকে ঘটনাটা মেকানিজমটা শুরু হয় এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এটা পজিটিভ এবং নেগেটিভ কন্ট্রোল মেকানিজম চলতে থাকে এবং সাম্যাবস্থা একটা বজায় রাখার চেষ্টা করে। তাহলে আজকের যে ভিডিও, সেই ভিডিওয়ে স্পারমাটোজেনেসিস, শুক্রাশয়ের যে কোষগুলো আছে সেই কোষগুলি থেকে কীভাবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে স্পার্ম তৈরি হয় এবং তার স্পারমাটোজেনেসিসের প্রক্রিয়াটি এবং তার হরমোনাল নিয়ন্ত্রণ সম্পর্কে বোঝানো হলো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।